সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। সাংবাদিক এম এ আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আজকের এই দিনটিতে অবশ্যই আপনার প্রতি বিশেষ শ্রদ্ধা। আপনার কাছ থেকে ধন্যবাদ। প্রথমে একটু জানতে চাচ্ছিলাম যে পুলিশ হত্যার তদন্ত নিয়ে যা কিছু ঘটছে, এক ধরনের হুঙ্কার ছাড়া হচ্ছে বিএনপির প্রতি জামাত এবং এনসিপির মাধ্যমে তারা রাজপথে নামার হুঁশিয়ারি দিচ্ছে। আসলে সমস্যাটি কোথায়? তার মানে এটি দ্বারা তারা কি মিন করতে চাইছে, আমরাও কি ধরে নেব? ধন্যবাদ আপনাকে। দেখেন, আজকে 1 মার্চ আপনার আসলে আন্দোলন, মুক্তিযুদ্ধের আন্দোলনের সূতিকাগার আজকেই শুরু হয় সবকিছুই। যাই হোক, আমি আপনার প্রশ্নে আসি। দেখেন, মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু দেশ স্বাধীন হলো। স্বাধীন হওয়ার পরে 72 সাল পর্যন্ত দেখা গেল মুক্তিযোদ্ধাদেরকে নানাভাবে হ্যারাস করতে শুরু করা গেল স্বাধীনতা শত্রুরা। আপনি দেখেন, আমাকেও বহুবার থানায় ধরে ধরে নিয়ে যাওয়া হয়েছে, আমার বাবা ছাড়িয়ে আনেছে। তো তখন 1972 সালে একটা ইন্ডিমিউনিটি অধ্যাদেশ জারি করা হলো যে মুক্তিযুদ্ধের সময় যারা মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে কোনো দায় মুক্তি দেওয়া হলো। সেটাকে অনুসরণ করেই আপনার এই সরকার, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, আপনার জুলাই এবং অগস্টের অভ্যুত্থানে পুরো 2টা মাস কিন্তু দায় মুক্তি দেওয়া হলো। এখন প্রশ্ন হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময়ে ঠিক 72 সালে এসে, 71 সালে মুক্তিযুদ্ধ হলো, 72 সালে এসে দায় মুক্তি দেওয়া হলো। আর এরা দায় মুক্তি দিল জুলাই এবং অগাস্ট। আপনার 5 তারিখে অভ্যুত্থানে পট পরিবর্তন হলো। অভ্যুত্থানে তখন ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেল। তারপরে আপনি খেয়াল করে দেখেন, 5 তারিখের পরে আপনার সবগুলো প্রায় 60% থানা জ্বালিয়ে দেওয়া হলো, পুলিশ হত্যা করা হলো, অনেক দিন অনেক রকম স্থাপনা জ্বালিয়ে দেওয়া হলো, ফ্রান্স থেকে উস্কানি দেওয়া হলো এবং বুলডোজার দিয়ে অনেক সরকারি স্থাপনা, ধরেন 32 নম্বরে যে বাড়ি ভাঙে দেওয়া হলো, বলা হলো ফ্যাসিস্টের আতুর ঘর। আসলে সেটা তো ট্রাস্ট ছিল, এটা তো সরকারি প্রপার্টি ছিল। সব ভেঙে চুরে হেরে উঠাও, দখল ও দখল ইত্যাদি ইত্যাদি। সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে 5 তারিখের পরে বিএনপির তরফ থেকে বলা হয়েছে যে 5 তারিখের পরে যে পুলিশ হত্যা হয়েছে তাদের বিচার হবে। তা আপনি ফৌজদারি অপরাধ, 5 তারিখে অভ্যুত্থান ঘটে গেছে, তারপরে যে হত্যাযজ্ঞ চালিয়েছেন, ফৌজদারি অপরাধ যে যারা সংগঠিত করেছে তাদের বিচার হবে না? যদি আইনের শাসন আনতে চান, ফিরিয়ে আনতে চান, আইনের শাসন আনতে চান, যেমন মব সন্ত্রাস বন্ধ করতে হবে, তেমনি আপনার তাদের তো বিচার করতে হবে। বিচার না করলে তো দেখা গেল আপনাকে আমি হত্যা করে ফেললাম, আমাকে আপনি হত্যা করলেন, এটার বিচার হবে না। যে আমরা টকশো করি সুতরাং আমি হত্যা করার অধিকার আছে, এগুলো করলে তো হবে না। দেশে মব সন্ত্রাস এবং আইনের শাসন, সুশাসন, অভ্যুত্থানের সময়ে পরোক্ষভাবে যেটা ছিল গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন। তা আইনের শাসন যদি আপনি করতে চান তাহলে তো আপনার পুলিশ দিয়ে হত্যা করা হয়েছে, পুলিশ এখনো ট্রমাতে ভোগে। আপনি দেখেন, মাহাদি নামে একটা ছেলে, সে থানায় ঢুকে বললো না যে আমরা থানা জ্বালিয়ে দিয়েছি, পুলিশ হত্যা করেছি, আমার 2 জনকে ছেড়ে দিতে হবে, এবং ছেড়ে দিল ঠিকই। আবার কোর্টে গেল, কোর্টে দেওয়ার পর আবার সাথে সাথে রাত্রে জামিন দিয়ে দিল। তার মানে আপনি খেয়াল করে দেখেন, পুলিশও টমাতে আছে, বিচারকও টমাতে আছে। সুতরাং আইনের শাসন এখন প্রতিষ্ঠা করতে হবে। আগের থেকে শুরু করে সব হত্যার যেমন বিচার করতে হবে, তেমনি এখনো যদি এরকম কোথাও মব সন্ত্রাস হয়, কোথাও যদি কাউকে হত্যা করা হয়, এটার অবশ্যই বিচার করতে হবে এবং কঠোরভাবে বিচার করতে হবে। আমি জানতে চাইছিলাম যে কেন পুলিশ হত্যার বিষয়ে আমরা, আপনি একটু 71 উদাহরণ দিচ্ছিলেন, কিন্তু 71 সঙ্গে আমাদেরকে তুলনা করতে হবে কেন 24 আন্দোলনকে? 24 আন্দোলনের গুরুত্ব রয়েছে, সব ঠিক আছে, কিন্তু আমরা কি কোনো অবস্থাতে 71 সঙ্গে তুলনা করতে পারি? আর দ্বিতীয় কথা হচ্ছে যে যে প্রশ্নটি প্রথমে আমার ছিল যে জামাত এবং এনসিপি এই বিচারটি চাইছে না, তার মানে কি ক্লিয়ার যে পুলিশ হত্যা তারা করেছে, এই জন্য তারা এই হত্যাকাণ্ডে কোনো ধরনের বিচার চাইছে না? বিষয়টা হচ্ছে, যারা মুক্তিযুদ্ধ দেখে নাই, যার বাবা দেখে নাই, যার দাদা দেখে নাই, তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে ধারণা করতে পারবে না। মুক্তিযুদ্ধের সাথে
এই দেশের কোনো আন্দোলন তুলনাযোগ্য না, কিন্তু তারা মুক্তিযুদ্ধের সাথে এই জন্যই তুলনা করে আইনটা ইন্ডিপেন্ডেন্ট দেওয়ার চেষ্টা করেছে যে মুক্তিযুদ্ধের সময় দেওয়া হয়েছে, কিন্তু খেয়াল করে নাই যে মুক্তিযুদ্ধের সময় এটা 72 সালে দেওয়া হয়েছে, 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছে এবং মুক্তিযুদ্ধ পিরিয়ডের জন্য দেওয়া হয়েছে। এখন আপনি এখনো পুলিশ মারবেন, এই তো আমি উদাহরণ দিলাম মাহাদি নামের ছেলেটা যা করলো, এখন তাদের জামাত এবং এনসিপি তো এটা ঠিক অভ্যুত্থানের অগ্রভাগে ছিল এবং ওই সময় যারা আন্দোলনে ছিল তারাই তো আপনার পুলিশকে হত্যা করেছে। তাদের ধারণা যে এই পুলিশের হত্যার যদি বিচার হয় তাহলে তাদের ভিতরে ফাঁসবে, কিন্তু তাদের ভিতরে তো ফাঁসবে না। ফাঁসলে তো ওই অভ্যুত্থানে তো সব শক্তি ছিল, সব শক্তি, হ্যাঁ ছাত্র অগ্রভাগে ছিল, দেশ স্বাধীন না, 52 সাল থেকে সব আন্দোলনে ছাত্র অগ্রভাগে ছিল, কিন্তু এই ছাত্ররা যত বিতর্কিত হয়েছে এবং সুতরাং তাদের ভিতরে একটা ভয় ঢুকেছে। যেমন এনসিপি গোটা আপনার জামাতের সাথে যোগদান করেছে, এখন জামাতের ভয়েস এবং এনসিপির ভয়েস এক। তাদের ধারণা যে তাদের বিচার করার জন্য তাদেরকে নিয়ে এই পুলিশের ভিতরে বিচার করা হবে, তাদের ভিতরে আতঙ্ক থেকে এটা করা হচ্ছে। তা আমার কথা হচ্ছে যে পুলিশ জামাত থেকে বের করতে, পুলিশ ছাড়া তো চলতে পারবেন না, যাই বলেন পুলিশকে তো রিঅর্গানাইজ করতে হবে। পুলিশকে হত্যা করেছেন, পুলিশকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন, পুলিশকে হত্যা করে উল্টা করে টানিয়ে রেখেছেন, যাত্রাবাড়ি ঘটেছে, এগুলোর বিচার হতে হবে। তো এটা তো অভ্যুত্থানের পরে তো ঘটনা, বলা তো হয় নাই যে অভ্যুত্থানের সময় 5 তারিখে যা ঘটেছে তা করতে হবে, না 5 তারিখের বলা হয় নাই, বলা হয়েছে 5 তারিখের পরে যে পুলিশ হত্যা হয়েছে তাদের বিচার। তো তারা নাগরিক না দেশের, তাদের বিচার হবে না, কিন্তু জামাত এবং এনসিপি ভাবছে এই বিচারটা আসলে তাদের ভিতরে, তাদেরকে এই বিচারে আনা হতে পারে, এই কারণে তাদের ভিতরে আতঙ্ক শুরু হয়ে গেছে এবং এটার বিরোধিতা করছে। কিন্তু আমি মনে করি আইনের শাসন যদি চান, সুশাসন যদি চান, তাহলে সব হত্যাকাণ্ডের বিচার হবে। এমনকি আমি বলবো যে এই যে মব সন্ত্রাস করে যত জায়গা ভাঙা হয়েছে, যত কিছু দখল করা হয়েছে, যতগুলো জ্বালাও পোড়া করা হয়েছে, সবকিছু বিচার হওয়া উচিত, যাতে ভবিষ্যতে আপনার নেপালে হয়েছে না, ছাত্র আন্দোলন করছে না, শ্রীলঙ্কায় করছে না, তারা তো শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত গেছে, ওখানে তো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছে এক স্পিকার, সাথে সাথে নেপালে তো বলে দিয়েছে প্রথম শর্তই হচ্ছে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত যেতে হবে, গেছে তো, এবং সরকার চলছে তো। সুতরাং আমাদের ইউনূস তাদেরকে ব্যবহার করতে চেষ্টা করেছে, তাদেরকে রাজনৈতিক দল করিয়েছে এবং দেশের অশান্তি যত তৈরি করা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এটা করেছে এবং দেশটাকে ফোকলা বানিয়ে ফেলছে। বিশ্বব্যাংকের জরিপে বলা হয়েছে এই বছরের শেষে 3.5% জিডিপি হবে, অর্থাৎ সামনে দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আছে। এই দেশকে আপনার ধরে রাখতে হলে, দেশকে টিকে রাখতে হলে আপনার আইন অর্থনীতি থেকে শুরু করে সবকিছু ঠিক করা, এটা কিন্তু আমি মনে করি 3 মাসেও সম্ভব না, 180 দিনও, কিন্তু যাত্রা শুরু করতে হবে। আমার কথা হলো যাত্রাটা যদি জনগণের কাছে, ওই পিপুলস পারসেপশন বলছি, জনগণ যদি মনে করে সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে তাহলে কিন্তু জনগণ সময় দিবে, নাহলে জনগণ সময় দিবে না। তো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের সদস্যদের বিরুদ্ধে যে পরিমাণ দুর্নীতি অভিযোগ দুদকে জমা হচ্ছে এবং তার আগে থেকেই সাধারণ মানুষের একটি চরম দাবি যে এই উপদেষ্টা পরিষদ সদস্যরা যে দুর্নীতি করেছে, যে অনিয়ম করেছে, সেটির বিচার করা হোক। এবং একই সঙ্গে সিপিডি বলে রেখেছে সংবাদ সম্মেলনের মাধ্যমে, সেন্টার ফর পলিসি ডায়ালগ, যে তারা নির্বাচনের মাত্র 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি করেছে তা অবশ্যই বাতিল করতে হবে এবং কোন অবস্থাতে এই চুক্তি গ্রহণযোগ্য নয়। আপনার মন্তব্য? শোনেন, 1 নম্বর কথা হলো চুক্তি, গোপন চুক্তি করেছেন আমেরিকার সাথে, এই চুক্তি বাতিল করা খুব কঠিন আছে। দেখেন না, আমেরিকা ইরাকে দমন নড়িয়াকে তুলে নিয়ে আইছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তুলে নিয়ে এসে বিচার করতেছে, এটা বড় কঠিন। সুতরাং এটা যে গোপন চুক্তি, এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের করার ম্যান্ডেট ছিল না, এ কারণেও তাদের বিচার হওয়া উচিত। তারপরে ধরেন সংবিধান 106 অনুচ্ছেদ অনুযায়ী এই সরকার রেফারেন্স নিয়ে 148 অনুচ্ছেদ অনুযায়ী সরকার ওত নিয়েছে সংবিধান সমুন্নত রাখার জন্য। সংবিধানের কোন মৌলিক সংস্কার তারা করতে পারে না,
সংবিধানের সাথে সাংঘর্ষিক কোন সংস্কার তারা করতে পারে। তারপর ধরেন সংবিধানে ছিল বঙ্গবন্ধুর ছবি সব আপনার এমবেসিতে টানানো থাকবে। এক লেডি উপদেষ্টা এক দেশে গেছে, যা দেখছে, দেখার পরে ওখান থেকেই সব ছবি নামায় দিছে। তার বিচার হবে না? বিচার হতে হবে তো। যারা সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিল এই রাষ্ট্রপতির কাছে, যারা সংবিধান ভায়োলেট করছে তারও বিচার করতে হবে। আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এই যে রাষ্ট্রপতি সাক্ষাৎ দিয়েছে, 18 মাস ক্ষমতায় থেকেছে, একদিন সাংবিধানিক বাধ্যবাধকতা থাকার সত্ত্বেও একদিন রাষ্ট্রপতির সাথে দেখা করে নাই, এই চুক্তি সম্পর্কে ব্রিফ করে নাই, বিদেশে কি করে আসলো না আসলো ব্রিফ করে নাই। এগুলো তো সাংবিধানিক বাধ্যবাধকতা, উনি জান নাই। উনি ওনার দেখেন, উনি ওনার নামে, গ্রামীণ ব্যাংকের নামে, গ্রামীণ ফোনের নামে দুনিয়ার প্রতিষ্ঠান, আপনি উত্তরা যান, বিয়ে বাড়ির অর্ধেক জায়গা দখল করছে সে, অর্ধেক জায়গা। টাকা পয়সা কোত্থেকে আসে? ট্রাস্ট করছে ওনার ইয়াতে, কি তার ব্যাংকের নামে, ওখানে ট্রাস্টটা করছে তার পারিবারিক নামে। টাকা আসলো কোত্থেকে? সুতরাং আমার কথা হচ্ছে যে তার তো বিচার হতে হবে। তারা যদি লুট করে থাকে, তারা ঠিক আছে, অভ্যুত্থানের সময় তাদেরকে আনা হয়েছে, তারা সরকার পরিচালনা করছে, কিন্তু তারা যে জায়গায় সংবিধান ভায়োলেট করছে, যে জায়গায় প্রশ্ন আছে, যে টাকা লুট করেছে, যে দুদুকে অন্তত পক্ষে, দুদুকে তো আমি অভিযোগ দিতে যাচ্ছি না, তথ্য দিচ্ছে যাদের প্রমাণ সহ দুদুকে অভিযোগ দিচ্ছে, তো দুদক তদন্ত করুক। তারা যদি ক্রাইম করে থাকে তাদের বিচার হোক, এবং বিচার তো এমনিতে আমার প্রশ্ন হচ্ছে আমরা তো যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিটি করেছে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে, তো সেই চুক্তি বাতিল করা খুব কঠিন হতে পারে। আর যদি কঠিন হয়ে থাকে তাহলে কি বিএনপি কোন রকম ভাবে চাপে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মাধ্যমে, অর্থনৈতিক ভাবে হোক বা রাজনৈতিক ভাবে হোক? দেখেন, যুক্তরাষ্ট্র আপনি জানেন তো, এই বর্তমান প্রধানমন্ত্রীকে আপনার কংগ্রেচুলেট করতে একটা স্টেটমেন্ট করছিল, সেখানে কিন্তু বলছে যে তারা বলছে যে তাদের সাথে আপনার যত চুক্তি টুক্তি এগুলো বাস্তবায়ন করতে হবে, এবং আরো কিছু শর্ত দিচ্ছে। সুতরাং এটা তো বোঝাই যাচ্ছে এখন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করা তো খুব কঠিন, যে গোপন চুক্তি করে ফাঁসায় দিয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং আমার কথা, তাদের শাস্তি করতে হবে। আর আপনি যেটা বলছেন যে এই সরকার চালাতে পারবে কিনা, দেখেন আমরা 54-55 বছর দেশ স্বাধীন হয়েছে, এই পর্যন্ত কিন্তু আমরা জাতি গঠন করতে পারিনি। আপনি খেয়াল করে দেখেন, অন্তত ইংরেজি, বাংলা, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা সহ অন্তত পক্ষে 12 প্রকারের শিক্ষা ব্যবস্থা আছে, এবং সবাইকে মাস্টার ডিগ্রি দেওয়া হয়, যার ফলে আমরা কোনো জাতীয় ইস্যুতে একমত হতে পারি না। আপনার সবগুলো চিন্তা, আমাদের 12 প্রকার চিন্তা করি, এই জাতি তো আমরা গঠন করতে পারি নাই। আজকে তো ধরেন এই যে বললেন আপনি গোপন চুক্তি করেছে, আপনার এই চুক্তিটা বাতিল করতে হবে, চুক্তিটা আমাদের পক্ষে নয়। আপনি কি বলতে পারেন যে জামাত বা এনসিপির পক্ষ থেকে এই চুক্তির ব্যাপারে কোনো কথা বলা হয়েছে? আমরা তো বলতেছি সরকারের পক্ষেও সম্ভব নয় চুক্তি বাতিল করা, বলছি, কিন্তু চুক্তির বিপক্ষে অবস্থান নিয়েছি। এটা আমাদের দেশের স্বার্থে নয়। আমরা তুলা আনবো, আমরা তাদের গম আনবো, আমরা তাদের অস্ত্র আনবো, আমরা তাদের বিমান আনবো, ইত্যাদি ইত্যাদি শর্ত দিয়ে গোপন চুক্তি করছি। এখন আরো চুক্তির ভিতরে কে আছে কে জানে। তাদেরকে আমরা এই এই প্রায় 80টা দেশে তাদের সেনা ঘাঁটি আছে, আর বাংলাদেশের দ্বীপের সেনা ঘাঁটি হবে কিনা, এগুলো আছে কিনা, ধরেন এই যে মানবিক করিডোর নামে একটা হয়েছে, এটা হচ্ছে কিনা, আপনার ধরেন এই যে আমাদের পোর্টের একটা দিয়ে দেওয়া হয়েছে, এগুলো আর কি কি দেওয়া হয়েছে আমরা তো জানি না। সুতরাং অন্তত পক্ষে এই সরকার যে চুক্তিটা হয়েছে, চুক্তিটা খোলসা করা এবং নতুন করে নেগোশিয়েট করা, এবং নেগোশিয়েট না করলে এই যে ফরেন মিনিস্টার বানানো হয়েছে, তিনি তো এগুলোর ভিতরে ছিল, তার দায়িত্ব ছিল না নিরাপত্তা, খলিলুর রহমান। তার তো এই সরকার, বর্তমান সরকার তার পদত্যাগ চেয়েছিল, তাকে কেন ফরেন মিনিস্টার বানালো? বিএনপির লোক অভাব ছিল? আপনি গভর্নর সরাই দিতে পারলেন, তাকে কেন আনলেন? এটা তো জনগণের ভিতরে পারসেপশন খারাপ যে এই লোককে কেন ফরেন মিনিস্টার বানানো হলো, আর কারণটা কি? তার ভিতরে তো অভিযোগ আছে যে বিদেশি নাগরিক, তাকে কেন ফরেন মিনিস্টার বানানো হলো? এবং তাকে সে ইউনিসের লোক ছিল, ইউনিসেন তাকে নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছিল, তাকে বলো যে এই চুক্তি খোলসা করা হোক, এবং সরকারের ভিতরে তাকে বলা হোক যে এটা নেগোশিয়েট করা হোক বাতিলের জন্য,
না হলে এটা ওপেন করা হোক অন্তত। আমাদের কোন জায়গায় এই সরকার বন্দি করে রেখে গেছে আমরা এটা জানতে চাই। নাহলে আমেরিকাকে হ্যান্ডেল করা বাংলাদেশ সরকারের পক্ষে আসলে কঠিন। আপনি দেখেন ইসরায়েল বলেন, জি, হ্যাঁ, এই জন্য এটা কঠিন। যতই বলেন এটা কঠিন, এটা ইচ্ছে করলে ফু দিয়ে এটা করা সম্ভব না। এটা আমাদেরকে চালাতে হবে এবং কর ইস্যু জড়িত, এটা নেগোসিয়েট করে এমন একটা জায়গায় নিতে হবে উইন উইন সিচুয়েশন যাতে হয়। আমাদের তো এখন 39% কর, বলেন 40% কর, আবার তুলা আনতে হবে সেখান থেকে, বিমান কিনতে হবে তাদের ওখান থেকে, এগুলো তো জানা মতো হয়ে গেছে। তো আপনি তুলা এগুলো সব যদি ওখান থেকেই নিয়ে আসেন, যে বেনিফিট যে ট্যাক্স দিবেন আপনি, তার সিংহভাগ যদি ওখানে আমেরিকা থেকে ইম্পোর্ট করে আনতে হয়, তাহলে আমাদের তো গার্মেন্টস ইন্ডাস্ট্রি ধস নেমে যাবে। হ্যাঁ, তা আমাদের একমাত্র সবচাইতে এক্সপোর্ট আইটেম হচ্ছে গার্মেন্টস, গার্মেন্টস ধ্বংস হয়ে যাবে। সুতরাং এটা তো নেগোসিয়েট করতেই হবে। আমি চুক্তি বাতিল জি, হোক না হোক, আমরা কিন্তু অপেক্ষা করলাম। একটা ব্যবসায়িক উইন উইন সিচুয়েশনে তো নিতে হবে। নিঃসন্দেহে দেখা যাক বিএনপি কতটা চ্যালেঞ্জের মানে ফয়ফরা তারা করতে পারে, কত সামনে এগোতে পারে, নিশ্চয়ই আমাদের সেই অপেক্ষাটি রাখতে হবে। আপনি ভালো থাকবেন সাংবাদিক এম এ আজিজ। দর্শক আপনারা যারা শুনছিলেন আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।